গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থী জনতার বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। আমি আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েলি বর্বরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, বিক্ষোভের বিষয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস, নিরাপত্তা জোরদার। ধ্বংসস্তূপে জেগে উঠেছে হামাস, ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা, দেইর আল বালার 5টি এলাকা খালি করার নির্দেশ নেতানিয়াহুর। মার্কিন নতুন শুল্ক হার 3 মাসের জন্য স্থগিত চায় সরকার, ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক সুবিধার ঘোষণা। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে, 800 কোটি টাকার বেশি স্টার্ট আপ ফান্ড, চট্টগ্রাম ঘুরে বিনিয়োগের আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের। নির্বাচনী আচরণ বিধিমালায় খসড়া প্রায় চূড়ান্ত, জানালেন ইসি আনোয়ার, সীমানা পুনর্নির্ধারণে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা ইসি। এবং 1.5 বছরের নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে নাসির হোসেন, রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেললেন জিপিএলে, জাতীয় দলে ফেরার প্রত্যয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। From river to the sea, Palestine will be free. এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছে তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে তারা দুষ্কৃতিকারী, তারা অবশ্যই একটা সময় থেকে কিছু হটবে। ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। ইউএসএ থেকে যে ইসরায়েলে যেসব পণ্যগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসি এবং প্রধান উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। এদিকে বাংলাদেশে যেমন ৭১ এবং জুলাই এসেছে, ঠিক তেমনি কোন জুলাই বিপ্লবে ফিলিস্তিনিরা মুক্ত হবে বলে আশা এনসিপির। এছাড়া ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান বিভিন্ন সংগঠনের। এনআই নাহিদ ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাবরিনা মজুমদারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ, ওআইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা। কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শাহবাগে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা জানান, বাংলাদেশের মতো কোন জুলাই বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং সারা বিশ্বের যে কমিউনিটি, যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয়। শুধু শাহবাগেই নয়, গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন। সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে, এর জন্য মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। এদিকে বিক্ষোভের ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, কর্মসূচি ঘিরে কেমন দেখছেন, কারা কারা অংশগ্রহণ করেছে এবং কি বার্তা দিচ্ছেন অংশগ্রহণকারীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ঢাকা ভার্সিটি টিএসসি এলাকা এবং এই এলাকায় আসার পরে আমি কিন্তু একটা জিনিস দেখতে পাই যে এখানে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা কিন্তু এখানে আসে এবং এসে কিন্তু গাজায় যে ইসরায়েলি বর্বরতা আছে এবং বিমান হামলা এবং গণহত্যা আছে সেই গণহত্যার তীব্র প্রতিবাদ জানায় এবং সেখানে গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা সকাল থেকে বিক্ষোভ শুরু করে এবং তারা তাদের আক্ষেপ জানায় এবং তারা কিন্তু ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা এই প্রতিবাদে, এই ব্যানারে কিন্তু তারা সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচি করছে এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচি করছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে আমি দেখাই, ঠিক আমার পেছনে কিন্তু এখনো সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষার্থী রয়েছে এবং তারা কিন্তু তাদের যে কর্মসূচি আছে গাজার প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই তারা কথা বলে যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ব্যানার এবং ফেস্টুন রয়েছে তাদের হাতে। সেই ফেস্টুন এবং ব্যানারের মাধ্যমে স্লোগানে মুখরিত রাজু ভাস্কর্য এলাকা এবং এই ভাস্কর্যে কিন্তু এরিয়াতে আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে এসেছেন। এবং আমি যদি একটু আপনাদের এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলি এবং জানতে চাই, এই যে আমার সাথে একজন আছেন এখানে, আমি তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে ভাই আপনাদের এই যে কর্মসূচি চলছে তার সর্বশেষ পরিস্থিতি এবং কিভাবে মানে কি মনে করছেন এখন এই কর্মসূচি ঘিরে? আমরা যে কর্মসূচি যতদিন না ফিলিস্তিনের মুক্তি হচ্ছে ততদিন চলুক এবং সেই সাথে আমরা মনে করি যে আমাদের এই হত্যার বদলা যতদিন না হবে ততদিন পর্যন্ত চলুক। আমরা মনে করি যে ইসরায়েলি সব পণ্য বয়কট করা উচিত, কারণ বয়কট করলে একটা দেশের অর্থনীতি অটোমেটিকলি ডাউন খাবে, আর একটা দেশের অর্থনীতি যদি ডাউন খায় সে দেশের সামরিক শক্তি সবকিছু কিন্তু এমনিতেই ডাউনফল খাবে। তো আমরা পরিশেষে এটাই বলতে চাই যে ইসরায়েলি যত ইহুদি যত পণ্য আছে সবগুলো বয়কট করা উচিত। কাদের প্রতি? আরব নেতাদের একটা আহ্বান, তারা যেন একত্র হয়, তাদের গাজাবাসীর পাশে থাকে এবং সেই সাথে যুদ্ধ ঘোষণা করে তাদের প্রতি, এবং তাদেরকে অবশ্যই দমাতে হবে। দেখা যাচ্ছে গাজা অলরেডি শেষ, অবশিষ্ট আর কিছু মনে হয় না বাকি আছে।
যেমনটি বলছিল আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছে যে ইসরায়েলি পণ্য বয়কটের সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে এবং সেই সঙ্গে তারা তাদের স্লোগান এবং সেই সঙ্গে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে বলে তারা জানাচ্ছিলেন। এবং আমরা এখানে সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে আগামীকাল কিন্তু তারা বেলা 3টার দিকে কিন্তু তাদের এই কর্মসূচি আবার শুরু করবেন এবং সেই সঙ্গে তারা কিন্তু যতদিন না পর্যন্ত গাজার উপর ইসরায়েলি যে বর্বরতা রয়েছে এবং যে গণহত্যা রয়েছে সেই গণহত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং গাজার মানুষের প্রতি তাদের একাত্মতা তারা জানিয়ে যাবে। তো এই ছিল ঢাকা ভার্সিটির টিসি এরিয়া থেকে আমার কাছে ফিলিস্তিনের প্রতি ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা সর্বশেষ সংবাদ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং কর্মসূচির সর্বশেষ খবরাখবর। রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশাল টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশে পালন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি। নোয়াখালীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে সকাল 11টা থেকে শহরের শান্তির মোড়ে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং ইসরায়েল, ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। ডাক দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, কক্সবাজার সহ সব জেলায় নামে জনতার ঢল। সব স্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফিলিস্তিনের গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে দেয়া হচ্ছে এই পরামর্শ। পোস্টে বলা হয়, মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং কিছু সতর্কবার্তা দেওয়া হয়। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে অবিলম্বে ইসরায়েলকে সব সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্ব পালনের দাবি জানানো হয়। হামাসের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের দক্ষিণাঞ্চল। দখলদারত্ব ও আগ্রাসনের প্রতিবাদে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। এতে আহত হন কয়েকজন ইসরায়েলি। জবাবে উপত্যকার দেওয়ি আল বালারের
5টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। আরবিদ আরফসারের রিপোর্ট। চারিদিকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের ঘুম চোখ থেকে উড়ে সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। অবরুদ্ধ গাজায় হাজার হাজার ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেয়ার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রোববার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে কেঁপে উঠে পুরো ভূখণ্ড। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মিসাইলগুলো ভূপাতিত করার দাবি করলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলছে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণের আশকেলন শহরে আছড়ে পড়ে। এতে আহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন। চিকিৎসা দিতে চলে আসে জরুরি বিভাগ। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। হামাসের এমন হামলার পর নড়েচড়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বদলা নিতে গাজার দেইর আল বালার 5টি এলাকা খালি করার হুমকি দিয়েছেন তিনি। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। ঘটেছে প্রাণহানি, আহত অনেকেই। হামাসের প্রতিবাদের জবাবে উপত্যকায় আগ্রাসন আরও তীব্র করেছে নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়েই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পাশে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রধান দিনের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। চিঠিতে মার্কিন পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। স্টার্টআপ ব্যবসায় মূলধনের যোগান দিতে 800 থেকে 900 কোটি টাকার তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর অন্তর্বর্তী সরকার ইন্টারনেট সার্ভিসকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক উপদেষ্টা ফায়াজ আহমেদ তৈয়ব। আর কোনো দেশে অনুকরণ নয়, স্থানীয় বাজার পর্যালোচনা করেই বিজনেস মডেল করতে নতুনদের পরামর্শ বিনিয়োগকারীদের। সাইফুল রিপনের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ ব্যবসার বিভিন্ন মডেল উপস্থাপন করে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের ব্যবসায়িক ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা জানান তারা। আমাদের ট্যালেন্টেড মানুষের অভাব নাই, হয়তো তাদের ডিগ্রিটা নাই, তো ওই মানুষগুলোকেই আমরা চেঞ্জ করে আমরা যদি এরকম হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে দিয়ে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কতটা মার্কেট করা সম্ভব সেটাই আমরা প্রমাণ করার জন্য এইসব জায়গায় ভিজিট করছি। হোটেল মিলনায়তনে ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক প্যানেল আলোচনায় দেশের স্টার্টআপ ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। পরামর্শ দেন টেকনোলজি নির্ভর ব্যবসা প্রসারের। A lot of startups look at a model that works in another country and think, hey, I should just replicate that and that will work perfectly. No, that's not the case. And especially healthcare, which is such a sensitive area to work with. You need to understand local challenges. You need to understand the local market. ব্যবসার প্রসারে প্রত্যন্ত অঞ্চলেও সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি দাবি করে ইন্টারনেটের দাম কমিয়ে আনার প্রতিও জোর দেন আলোচকরা। বলেন, অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে আইনি প্রক্রিয়া নিয়ে ভাবছে সরকার। The very first thing, in the Cyber Safety Ordinance, we have declared and acknowledged internet as civic right. So this is the first thing we have already done, and the Cyber Safety Ordinance will be published hopefully by the end of next week. In the Telecom Act 2001, there is a provision for shutting down internet.
we are working to repeal that law so that the previous next governments, including us, will not be able to shut internet legally. বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel, and we'll just be a partner to that excel journey. স্টার্টআপ ব্যবসার মূলধন জোগাতে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. ব্যবসা বান্ধব ইকোসিস্টেম তৈরিতে যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলেও জানান আলোচকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামের কেপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। দুটো ইকোনমিক জোন ঘুরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তারা। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামের কেইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী আসেন বাংলাদেশে। এবারের সামিটে সর্বোচ্চ বিনিয়োগ পাওয়ার আশা কেইপিজেড পরিচালকের। মূলত তারা প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কী ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবেন। বাংলাদেশের দুটো ইকোনমিক জোন ঘুরে সুযোগ সুবিধা দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সফরকারী ব্যবসায়ীরা। এখানের পরিবেশ অনেক ভালো, কারণ এখানে আমাদের অনেক ক্লিন ওয়াটার অ্যান্ড রেসিডেন্স পেয়েছি, অনেক সুবিধা পেয়েছি। বিদেশি বিনিয়োগকারীদের সরেজমিনে ইনভেস্টর জোন ঘুরিয়ে দেখানোকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। ইকোনমিক জোন পরিদর্শন করার পরে যে বিনিয়োগকারীরা এসেছেন এখানে, ওনারা আসলে একটা ধারণা পেয়েছেন যে বাংলাদেশে কারখানা স্থাপন করতে গেলে তাহলে কোথায় ওনারা কারখানা স্থাপন করবেন এবং সেখানে কি কি সুযোগ সুবিধা আছে। আপনি দেখেছেন যে দুটো ইকোনমিক জোন আছে সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লট এখনও কিন্তু বরাদ্দ হয়নি, সেগুলোতে নতুন করে কারখানা স্থাপন করার সুযোগ আছে এবং তারা এই কারখানায় যদি সুযোগটা তারা নেন তাহলে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা কিভাবে তারা উৎপাদনে যাবেন সেখানে, সেটা তারা আজকে দেখেছেন। সে বিষয়ে এমন আয়োজনের পর বড় বিদেশি বিনিয়োগের আশা দেখছে ইপিজেড কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে জানাতে পূর্ব নির্ধারিত সবার আগে বাংলাদেশ কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়েছে। 11 এপ্রিলের পরিবর্তে হবে 12 এপ্রিল। সকালে জিএমপি কার্যালয়ে কনসার্টের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এনি। বলেন, গাজার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন, তাই তাদের সঙ্গে সংহতি জানাবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। শনিবারের কনসার্টেও প্রতিবাদ জানানো হবে বলেও জানান এনি। শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণের নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আসন বিন্যাসেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা
পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত বলে বৈঠক শেষে জানান তিনি। দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা ইসে করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। 20 তারিখেই আমরা বুঝবো যে আমাদের আদৌ এটা বাড়ানোর প্রয়োজন আছে কিনা। তবে যাদের প্রয়োজন নিবন্ধনের, আমরাও প্রস্তুত আছি যে নিবন্ধন দিব। প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, সাবেক প্রতিমন্ত্রীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,73,82,687 টাকার সম্পদ অর্জন সহ নিজ গ্রামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। $5,73,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে 13,68,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শিগগিরই মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সভায় রাস্তাঘাট উন্নয়ন, কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প সহ উন্নয়ন সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মুক্তারপুল থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত 4 লেন সড়ক, বীজ রক্ষায় কোল্ড স্টোরেজ নির্মাণ হবে শিগগিরই। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আছেন, তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে দেখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে। টোটাল 4টা কোল্ড স্টোর বাংলাদেশে হবে, এই একটা মুন্সিগঞ্জে হবে। বিচার বিভাগের সংস্কার না হলে কোনো ক্ষেত্রে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেন, এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে বিচার বিভাগের সংস্কারের কথা। সোমবার দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি হিলিতে তার জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করেন। এর আগে তিনি কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। বিচার ব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক একটি সংস্কারের, সুদূর প্রসারী সংস্কারের আমি একটা নীল নকশা আমি জাতির সামনে তুলে ধরেছিলাম।